চলো তাহলে আজ আমরা করব সরল সুদ, মাধ্যমিকের ফার্স্ট চ্যাপ্টার এটা। আমাদের এই চ্যাপ্টার করার জন্য প্রথমে কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে? তাহলে প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেগুলো প্রথমের মধ্যে হচ্ছে উত্তমবর্ণ, বা যাকে আমরা ঋণদাতা বলবো বা পাওনাদার বলবো, এটা জানতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? যে যদি ধরো এখানে সংজ্ঞাতে বলে দেওয়া আছে, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ দেয় তাকে উত্তমবর্ণ বা ঋণদাতা বা পাওনাদার বলে। দ্বিতীয় ক্ষেত্রে অধমবর্ণ বা ডেবিটর, এখানে বলা হয়েছে যে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ গ্রহণ করে তা তাদের বলা হয় অধমবর্ণ বা ঋণ গ্রহীতা বা দেনাদার। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ধরো একজন ব্যক্তি তোমার হচ্ছে কোনো কিছু কাজ করার জন্য, ধরে নিচ্ছে সে ঘর করবে একটা, তো ঘর করার জন্য ব্যাংক থেকে লোন নিল, ঠিক আছে? ধরো সাপোজ একটা অ্যামাউন্ট বললাম, 10 লাখ টাকা লোন নিল। তাহলে এক্ষেত্রে ওই ব্যক্তিটা হবে অধমর্ণ, কারণ ওই ব্যক্তিটা হবে ঋণ গ্রহীতা। আর কোথা থেকে লোনটা নিচ্ছে? ব্যাংক থেকে লোনটা নিচ্ছে। তাহলে সেক্ষেত্রে ব্যাংক হবে উত্তমবর্ণ বা ঋণদাতা। এগুলো সিম্পল টার্ম, এগুলো এইভাবেই জানতে হবে। তারপরে তারপরে এবার আমাদের আরো যেগুলো জানতে হবে, যেগুলো আমাদের অঙ্ক করতে সাহায্য করবে, প্রথম হচ্ছে আসল বা প্রিন্সিপাল। যে পরিমাণ অর্থ ধার নেওয়া হয় বা দেওয়া হয় বা আমানত হিসেবে জমা রাখা হয় তাকে আসল বলে। এটাকে আমরা পি দিয়ে লিখি। যদি সহজ ভাষায় বলি, ধরো আমরা কোনো একটা কাজ করবো বা ব্যবসা করবো, সেক্ষেত্রে আমরা প্রথমে যে টাকাটা আমাদের নিজেদের পকেট থেকে ইনভেস্ট করব সেটা হবে আসল। বা যখন কোনো ব্যক্তি ব্যাংক থেকে লোন নিবে, যে টাকাটা তাকে দেওয়া হবে সেটা হবে আসল। তারপরে হচ্ছে সময় বা মেয়াদ। আমাদের দেখবে কোশ্চেনে লেখা থাকবে যে 3 বছরের জন্য সুদ কত হবে, 4 বছরের জন্য সুদ কত হবে, এইরকম। মানে এক্ষেত্রে ওটাকেই মেয়াদ বা সময় বলা হবে। সংজ্ঞাতে কি বলা হয়েছে, যে চুক্তিপত্র অনুযায়ী যত সময়ের জন্য অর্থ ধার দেওয়া হয় বা গচ্ছিত রাখা হয় তা হলো সময় বা মেয়াদ। এবার এটাকে আমরা অঙ্ক করার সময় কিভাবে সময়টাকে প্রকাশ করব? পি অক্ষর দিয়ে সময়টাকে প্রকাশ করব। আর সুদ, ধরো সেই কন্ডিশন অনুযায়ী যে ঋণটা নেবে বা যে টাকা ইনভেস্ট করবে, পরিশোধের সময় বা যখন দেখবে তার লাভ হচ্ছে সেই সময় আসলের সঙ্গে যে অতিরিক্ত পরিমাণ টাকা সে যাকে যার কাছে লোন নিয়েছে তাকে পেমেন্ট করবে বা লাভ হিসেবে দেখতে পাবে, তখন সেই টাকাটাকে বলা হবে সুদ বা ইন্টারেস্ট। তাহলে সুদকে আমরা সাধারণত ক্যাপিটাল আই দিয়ে প্রকাশ করব। তাহলে এখানে আমরা কি আসলকে আমরা প্রকাশ করব, আসলকে এখানে প্রকাশ করব পি দিয়ে, টাইমকে করব টি দিয়ে, আর সুদকে করব ক্যাপিটাল আই দিয়ে। এরপর আমাদের সুদটা ক প্রকারের হবে সেটা জানতে হবে। সুদ আমাদের দুটো প্রকারের হবে, একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদের ক্ষেত্রে আমাদের আসলটা সবসময় সেম থাকবে, মানে ধরো যে টাকাটা আমি কাউকে ধার দিচ্ছি বা আমি কারো কাছে ধার নিচ্ছি, সেই টাকাটা কনস্ট্যান্ট থাকবে, আসল বাড়বে না, মানে ওটাই আসল হয়ে থাকবে। ওর উপরে যা সুদ হবে সেটা সুদ হবে, কিন্তু আসলটা ওটাই হয়ে থাকবে। আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিরকম? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ধরো আমি কাউকে 100 টাকা ধার দিলাম 5% সুদে, বা 100 টাকা ধার দিলাম, বললাম যে বছরের শেষে আমাকে 5 টাকা বেশি দিতে হবে। তাহলে 1 বছর পরে সেটা হয়ে যাবে 105 টাকা। তখন আমার ওই 105 টাকাটা আসল হয়ে যাবে। সরল সুদের ক্ষেত্রে 100 টাকাটা, 5 টাকাটা সুদ। দ্বিতীয় বছরের ক্ষেত্রে ওই একশো একশো টাকাটাই আসল থাকতো, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ওই যে 100 টাকার সঙ্গে সুদটা যোগ 105 টাকা হচ্ছে, সেটা আসলে পরিণত হবে। এখানে ওটাই বলেছে, দেখো এক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর আসলের উপর প্রাপ্ত সুদ আসলের সঙ্গে যুক্ত করে পরবর্তীত আসলের উপর সুদ নির্ণয় করা হয়। এই প্রক্রিয়া চক্রাকারে চলে, এই জন্য একে চক্রবৃদ্ধি সুদ বলে। এবার আমরা এই এখন সরল সুদটা করব, চক্রবৃদ্ধি সুদ নেক্সট চ্যাপ্টারে আছে। তো তাই এখন চক্রবৃদ্ধি সুদ সম্বন্ধে বেশি কিছু তেমন বলে লাভ নেই। এবার আমরা আসবো সুদের হার। ধরো যে নিয়ম এখানে বলে দিয়েছে, যে নিয়মে অথবা কোনো নির্দিষ্ট আসলের উপর কোনো নির্দিষ্ট সময় সুদের পরিমাণ নির্ণয় করা হয় তাকে সুদের হার বলে। ওই যে আমি প্রথম বললাম, ধরো আমি বলে দিলাম যে আমি 100 টাকার উপরে বছরে এক্সট্রা এক্সট্রা 5 টাকা নেবো।
তাহলে এক্সট্রা 5 টাকা নেব। তাহলে এক্ষেত্রে আমার বার্ষিক সুদ হবে 5%। তার মানে হচ্ছে যে টাকাটা এক্সট্রা বলা হবে যে এত টাকার উপরে আমি 100 টাকার উপরে ধরা হচ্ছে, 100 টাকার উপরে ধরা হচ্ছে বলে এখানে পার্সেন্টেজ লেখা হচ্ছে। এটাই। এবার যদি আমি বলি যে 100 টাকার উপরে আমি আর টাকা নেবো বছরে, তাহলে সুদের হারটা বার্ষিক হয়ে যাবে R%। আর বার্ষিক সুদের হারকে বার্ষিক সুদের হারকে বার্ষিক সুদের হারকে R% লেখা হয়। এবার আমাদের আরেকটা টার্ম যেটা জানতে হবে সেটা হচ্ছে সুদ আসল। তাহলে সুদ আসল মানে কি, এখানে তোমাদের এই সুদ আসল এই টার্মটাতেই সমস্ত কিছু বলা আছে। মানে আসলটা যা হবে, ধরো 100 টাকা আসল আর 5 টাকা সুদ, তাহলে সুদ আসলে হবে 100 + 5 = 105 টাকা। তো এখানে দেখো ওটাই বলা হয়েছে, নির্দিষ্ট মেয়াদ শেষে কোনো আসলের উপর প্রাপ্ত সুদ ও আসলের সমষ্টিকে সুদ আসল বা সর্বমিশ্রণ বলে। এবার আমাদের বের করতে হবে কোনো নির্দিষ্ট আসল টি বার্ষিক সুদের হারে R% নির্দিষ্ট সময়ে মোট সুদ নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এটাকে আমরা ডাইরেক্ট, অনেকে ডাইরেক্ট করে দেয়, লিখে দেয় I সমান PRT/100। কিন্তু এইভাবে করলে মনে রাখার অসুবিধা হতে পারে। ওর থেকে যদি তোমরা ডেরিভেশনটা জানতে পারো যে এটা কিভাবে আসছে, তাহলে তোমাদের এটা মনে রাখতে অনেক সুবিধা হবে। আমি সেটাই করব, যে কিভাবে এটা আসছে সেটা দেখাবো। ঠিক আছে? ধরো R% সুদের হার বলে দিয়েছে, তার মানে R% সুদের হার মানে বার্ষিক R% সুদের হার মানে হচ্ছে তোমার 100 টাকায় 100 টাকায় 1 বছরে সুদ আর টাকা। তাহলে 1 টাকায় কত হবে? 1 টাকায় 1 বছরের সুদ হবে R/100 টাকা। তাহলে আমাদের বলেছে আসল হচ্ছে P। তাহলে P টাকার 1 বছরের সুদ কত হবে? P টাকার 1 বছরের সুদ হবে PR/100 টাকা। তাহলে এখানে বলেছে নির্দিষ্ট সময় T বছর। তাহলে P টাকায় T বছরের সুদ কত হবে? T বছরের সুদ হবে PRT/100। যেহেতু আমরা সুদটাকে I দিয়ে ডিনোট করি, তাই আমরা এখানে I সমান PRT/100 এটা লিখবো। এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে আমি আরেকবার বলে দিচ্ছি। ধরো R% সুদের হার বলে দিয়েছে বার্ষিক। তাহলে 100 টাকায় 1 বছরের সুদ হবে R টাকা। তাহলে ওখান থেকে আমরা 1 টাকার বের করে নিতে পারবো 1 বছরের সুদ, যেটা হবে R/100 টাকা। তারপরে তোমার P টাকা, যেটা আমাদের আসল বলে দিয়েছে P, তাহলে P টাকার 1 বছরের সুদ আমরা বের করে নিতে পারবো PR/100 টাকা। তারপরে সেখান থেকে আমরা T বছরের সুদ বের করে নেব, যেটা হয়ে যাবে PRT/100 টাকা। এবার যেহেতু আমরা সুদকে I দিয়ে ডিনোট করি, তাই আমরা এখানে সূত্রটা লিখে দেবো PRT/100। এইভাবে লিখে দেবো I= PRT/100, যেখানে P হচ্ছে আসল, R হচ্ছে সুদের হার, আর T হচ্ছে সময়, আর I হচ্ছে সুদ। এবার আমাদের সম্পর্কগুলো জানতে হবে। আসল, সুদের হার, সময় ও সুদ, এগুলোর মধ্যে সম্পর্ক জানতে হবে। প্রথম হচ্ছে আসল আর মোট সুদের মধ্যে সম্পর্ক। তাহলে সুদের সুদের হার আর যদি সময় অপরিবর্তিত থাকে, তাহলে আমাদের আসল আর মোট সুদ হবে সরল সম্পর্কযুক্ত। তার মানে পি ভ্যারিজাস আই হবে যখন তোমার আর ও টি একই থাকবে, একই থাকবে।
এটা একটা সম্পর্ক। দ্বিতীয় সম্পর্কটা হচ্ছে সুদের হার আর মোট সুদের উপর সম্পর্ক। আসল আর সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে সুদের হার আর হচ্ছে মোট সুদ সরল সম্পর্কযুক্ত হবে। মানে আই ভার্সাস আর হবে যখন পি ও টি একই থাকবে। তারপরে আমাদের তৃতীয় সম্পর্ক যেটা মোট সুদ আর সময়ের মধ্যে সম্পর্ক। আসল ও সুদের হার একই থাকলে মোট সুদ আর হচ্ছে সময় আবার হচ্ছে তোমার সরল সম্পর্কযুক্ত হবে। তার মানে এখানে আমরা লিখতে পারবো আই ভার্সাস টি হবে যখন পি ও আর একই থাকবে। তারপর হচ্ছে আসল আর সময়ের মধ্যে সম্পর্ক। যদি মোট সুদ আর হচ্ছে সুদের হার একই থাকে তাহলে আসল আর সময় হচ্ছে ব্যস্তানুপাতি হবে। তার মানে হবে পি ভ্যারিজাস 1/t হবে যখন আই ও আর একই থাকবে। তারপর যে আমাদের সম্পর্কটা আছে সেটা হচ্ছে সুদের হার আর সময়ের মধ্যে সম্পর্ক। একইভাবে যদি তোমার আসল আর সুদ একই থাকে তাহলে সুদের হার সময়ের সঙ্গে ব্যস্তানুপাতি হবে। তার মানে আর ভ্যারিজাস 1/t হবে যখন তোমার পি ও আই একই থাকবে। আর সবশেষ যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে আসল আর সুদের হারের মধ্যে সম্পর্ক। যদি সুদ আর সময় একই থাকে তাহলে আসল সুদের হারের সঙ্গে ব্যস্তানুপাতি হবে। তার মানে হবে পি ভ্যারিজাস 1/r যখন তোমার আই ও টি একই থাকবে। চলো উদাহরণের আগে আরেকবার জিনিসগুলো রিকাপ করিয়ে দিই। প্রথমে হচ্ছে উত্তমর্ণ বা ক্রেডিটর, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ দেয়, মানে যে টাকা দেয় সে হবে ক্রেডিটর বা উত্তমর্ণ। আর অধমর্ণ হচ্ছে যে টাকা নেয় সে হচ্ছে অধমর্ণ বা ডেবিটর, একদম সিম্পল ভাষায়। তারপরে হচ্ছে আসল, যে টাকা, যেই পরিমাণ টাকাটা কোনো ক্ষেত্রে ইউজ করা হয় শুরুতেই, যেমন ব্যাংক কাউকে দেয় বা কোনো ব্যবসায় শুরুতেই ইউজ করা হয়, সেটা হচ্ছে আসল বা প্রিন্সিপাল। সময়, যে সময়ের জন্য দেওয়া হয় সেটা হচ্ছে মেয়াদ বা সময়, যেটাকে টি দিয়ে প্রকাশ করব। সুদ, ওই সময়ের মধ্যে টোটাল যে এক্সট্রা পরিমাণ টাকা পাবো বা দিতে হবে সেটা হচ্ছে সুদ। আর তারপর হচ্ছে সুদের, তারপর আমরা সুদকে দুটো ভাগে ভাগ করেছি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। আর সুদের হার হচ্ছে যে নিয়মে সুদটা ক্যালকুলেট করা হয়েছে তাকে আমরা সুদের হার বলবো। যেমন হচ্ছে 100 টাকায় যদি বছরে 5 টাকা নেওয়া হয় তাহলে 5% সুদের হার, যদি 8 টাকা নেওয়া হয় তাহলে 8% সুদের হার। এরপরে আমরা সুদ আসল দেখেছি, যে টাকাটা সুদ আর যেটা আসল সেটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাবো সুদ আসল। এরপরে আমরা দেখেছি সূত্রটা কিভাবে নির্ণয় করতে হয়, সেখান থেকে আমরা সূত্রটা পেয়ে গেছি আই ইজ ইকাল টু পিআরটি, যেখানে পি ইজ ইকাল টু আসল, আর ইজ ইকাল টু সুদের হার, টি ইজ ইকাল টু সময়, আর আই ইজ ইকাল টু সুদ। তারপরে আমরা সব সম্পর্কগুলো পেয়েছি। পি ভ্যারিজাস আই যখন আর এবং আর তোমার হচ্ছে একই থাকবে, আই ভ্যারিজাস আর হবে, আই ভ্যারিজাস টি হবে, পি ভ্যারিজাস 1/t হবে, আর ভ্যারিজাস 1/t হবে, আবার পি ভ্যারিজাস 1/r হবে। একইভাবে আমরা এগুলো পেয়েছি। এবার আমরা আসবো উদাহরণগুলো করতে। এখানে যাও 4টে অঙ্ক আছে, 4টে অঙ্ক প্রায় সিমিলার অঙ্ক। আমি এখানে যে কোনো একটা করব। প্রথমে 1 নাম্বার অঙ্কটা যদি আমি দেখি, 1 নাম্বার অঙ্কটা যদি দেখি তাহলে এখানে বলে দিয়েছে বার্ষিক সুদের হার 5%। তাহলে এখানে আর ইজ ইকাল টু আমরা পাচ্ছি 5। তারপরে বলেছে বার্ষিক সুদ, বার্ষিক 5% হারে সরল সুদে 500 টাকার 5 বছরের সুদ কত হবে।
তাহলে এখানে আসল বলে দিয়েছে 500 টাকা, আর তোমাকে সময় বলে দিয়েছে 5 বছর। তাহলে আমরা যদি সূত্রটা লাগাই আই সমান পি আর টি বাই 100, তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 500 গুণিত 5 গুণিত 5 বাই 100। তাহলে এখানে শূন্য শূন্য কেটে যাবে, 5 থেকে 25, 125। তাহলে সুদটা হবে কত? 125 টাকা। একইভাবে দ্বিতীয় অঙ্কটাতেও যদি দেখো, সেখানে বলে দিয়েছে বার্ষিক সুদের হার কত হলে 8 বছরে সুদ আসলের 2/5 হবে। তাহলে এই অঙ্কটা করে দিচ্ছি। এই অঙ্কটা কি হবে বলে দিয়েছে সুদ আই ইজ ইকুয়াল টু হবে 2/5 অফ পি, যদি আমরা আসলটা পি ধরে নিই। তাহলে এটাকে দুইয়ের অঙ্কটা করার সময় আমাদেরকে এইভাবে করতে হবে। ধরো লিখে দিলাম, ধরি আসল ইজ ইকুয়াল টু পি। তাহলে অতএব আমাদের সুদ কত হয়ে যাবে, যেহেতু কোশ্চেনই বলে দিচ্ছে 2/5, তাহলে সুদ আই ইজ ইকুয়াল টু হয়ে যাবে 25/পি। সময় দেওয়া আছে, সময় দেওয়া আছে কত? সময় দেওয়া আছে 8 বছর। তাহলে সময় টি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 8 বছর। তাহলে আমরা যদি সূত্রটা বসাই আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আইটা হচ্ছে 2/5 ইন্টু পি, পি আর 8/100। তাহলে এক্ষেত্রে আমরা দুদিকে পিটা কেটে নিতে পারবো। তাহলে আর ইজ ইকুয়াল টু পেয়ে যাব 2 গুণিত 100 বাই 5 গুণিত 8। তাহলে এটা আমরা যদি কাটি, এখানে 20 পাবো, 4 পাবো, 5 পাবো। তাহলে আমরা সুদের হার পেয়ে যাব কত পার্সেন্ট? 5%। আমাদের সুদের হারটাই বের করতে বলেছে, এটাই আনসার। বাকি যে অঙ্কগুলো আছে, বার্ষিক 6% সুদের হারে 360 টাকা আর 220 দিনের সর্বমিশ্রণ কত হবে, আর তারপরে বার্ষিক 5% সুদের হারে কত টাকার দৈনিক সুদ 1 টাকা হবে। এগুলো তোমরা নিজেরা করতে পারবে, একইভাবে সূত্র প্রয়োগ করে করে এই অঙ্কগুলো হয়ে যাবে। তারপরে আমরা আসবো, এখানে যেমন আছে বার্ষিক 8% সুদের হারে কত বছরে কোনো মূলধন সুদে আসলে 3 গুণ হবে। এই রকম এই এই রকম একটা অঙ্ক 2011 সালে তোমার মাধ্যমিকে পড়েছিল, কিন্তু সেটাতে বের করতে বলেছিল সুদের হারটা। এখানে সুদের হার দিয়ে দিয়েছে, টাইমটা বের করতে বলেছে। তাহলে 5-এর কোশ্চেনটা আমাদের প্রথমে বলে দিয়েছে আর ইজ ইকুয়াল টু 8, আর বলেছে কোনো মূলধন সুদে আসলে 3 গুণ হবে। তার মানে যদি আমরা পি ধরে নিই আসল, তাহলে সুদে আসলে আই প্লাস পি ইজ ইকুয়াল টু হবে 3p। সুদে আসলে আইটা সুদ আর পিটা হচ্ছে আসল, তাহলে সুদে আসল হবে 3p। তাহলে এখান থেকে সুদ আই ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাবো কত? 3p মাইনাস পি ইজ ইকুয়াল টু 2p। এবার আমরা কি কি পেয়ে গেছি? সুদ পেয়ে গেছি 8%, আসল পি, আর সুদ হচ্ছে 2p। তাহলে এখান থেকে আমাদের সময় বের করতে হবে। আমরা কি জানি? আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে যদি আমরা এবারে মানগুলো বসাই, 2p ইজ ইকুয়াল টু পি আর, আরটা যেহেতু 8 বলে দিয়েছে, আর বসাবো না, 8 বসাবো, ইন্টু টি বাই আমাদের আনসার আসবে এই 100। তাহলে সেখান থেকে আমরা টি ইজ ইকুয়াল টু পেয়ে যাবো, এখানে পি পি কেটে যাবে উভয় পক্ষে। তাহলে টি ইজ ইকুয়াল টু পেয়ে যাবো 2 গুণিত 100 বাই 8। তাহলে আমরা যদি এটাকে কাটাকুটি করি, সেখান থেকে আমরা পেয়ে যাব 25। তাহলে টি ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব 25 বছর। তো 6-এর কোশ্চেনটা এখানে বলেছে বার্ষিক শতকরা কত সরল সুদে, কত হারের সরল সুদে কোনো টাকার 10 বছরের সুদ সর্বমিশ্রণে 2/5 হবে। তাহলে এখানে বলে দিয়েছে সুদে আসলের 2/5 হবে সুদটা। তার মানে এখানে আমাদেরকে বলেছে টাইমটা এখানেও বের করতে হবে। তাহলে আমাদেরকে বলেছে সুদে আসলে 2/5। যদি আমরা ধরি আসল সমান পি আর সুদ সমান আই ধরি, তাহলে সুদে আসলে ইজ ইকুয়াল টু হবে আই প্লাস পি। এবার বলে দিয়েছে যে সুদটা আসলের 2/5। তার মানে কোশ্চেন অনুযায়ী আই ইজ ইকুয়াল টু 2/5 ইন্টু আই প্লাস 5। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আই ইজ ইকুয়াল টু 5i ইজ ইকুয়াল টু 2i প্লাস 2p।
তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 3i ইজ ইকাল টু 2p, বা i ইজ ইকাল টু পেয়ে যাবো 2/3p। তাহলে আমাদের এরপরে যে আমরা যদি দেখি, সুদের হার আমাদের বলে দিয়েছে, সুদের হার না, সময় বলে দিয়েছে 10 বছর, তাহলে সুদের হার বের করতে বলেছে। তাহলে আমরা এখানে পি পেয়ে গেছি, আই পেয়ে গেছি, আর টি বলে দিয়েছে 10 বছর। আমরা এবার সূত্রটা যদি ইউজ করি, আই ইকুয়াল টু পি আর টি বাই 100, এখান থেকে আমরা পাবো 2/3p, পি ইন্টু আর ইন্টু 10/100। শূন্য শূন্য কেটে যাবে, পি পি কেটে যাবে, তাহলে আর ইজ ইকুয়াল টু চলে আসবে, আর ইজ ইকুয়াল টু চলে যাবে 2 × 10/3 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 20/3 বছর, যেটাকে আমরা লিখতে পারবো, সরি বছর না, এটা পার্সেন্টেজ হবে, সরি 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 সরি, এটা বছর না, 20/3%। তাহলে আমাদের আনসার হয়ে গেল, সুদের হার আমরা পেয়ে গেলাম আর ইজ ইকাল টু 20/3%। একইভাবে তোমরা বাকি যে অঙ্কগুলো আছে, যেমন 10-10-এরটাও একইভাবে করতে পারবে, এই 7-এরটাও একইভাবে করতে পারবে, আবার 8-এরটাও একইভাবে করতে পারবে। তারপরে এখানে 9-এর যে অঙ্কটা বলে দিয়েছে, যে কিছু পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে 2 বছরে 880 টাকা, 3 বছরে 920 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে এখানে 3 বছরে সুদে আসলে কত হচ্ছে 3, এই অঙ্কটা কিভাবে করবে বলে দিচ্ছি। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমাদের বলেছে 2 বছরে 880 টাকা, তাহলে 3 বছরে সুদ প্লাস আসল ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 920 টাকা। 2 বছরের সুদ প্লাস আসল হচ্ছে 880 টাকা। যদি আমরা এটাকে মাইনাস করে দিই, তাহলে আমরা পেয়ে যাব 1 বছরের সুদ ইজ ইকুয়াল টু 40 টাকা। 1 বছরের সুদটা আমরা পেয়ে যাবো 40 টাকা। তাহলে যেহেতু আমরা সুদটা পেয়ে যাচ্ছি 40 টাকা, তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারবো 2 বছরের সুদ 2 × 40 সমান হচ্ছে 80 টাকা। যেহেতু 80 টাকা, যেহেতু আমরা 2 বছরের সুদটা পেয়ে গেছি 80 টাকা, আর 2 বছরের দু বছরের সুদে আসল সুদে আসল 880 টাকা, আর 2 বছরের সুদ হচ্ছে 80 টাকা। তাহলে যদি আমরা মাইনাস করে দিই, তাহলে এখান থেকে আমরা আসল ইজ ইকাল টু পেয়ে যাব 800 টাকা। কোশ্চেনে আমাদের কি বের করতে বলেছে, আসলটাই বের করতে বলেছে 800 টাকা। এবার আমরা এর সঙ্গে এর ইন্টারেস্টটাও বের করে নেবো, ঠিক আছে। যেহেতু আমরা আসল পি ইজ ইকাল টু 800 টাকা পেয়ে গেছি, আই ইজ ইকাল টু 80 টাকা পেয়ে গেছি, টি ইজ ইকাল টু 2 পেয়ে গেছি, তাহলে আমরা যদি সূত্রটা লাগাই, আই ইজ ইকাল টু পি আর টি বাই 100, এখান থেকে আমরা কি পাবো, 80 ইজ ইকাল টু 800 গুণিত আর গুণিত 2/100। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব আর ইজ ইকাল টু 80/16 ইজ ইকাল টু 5%। তার মানে সুদের হারটা আসবে, সুদের হার ইজ ইকাল টু 5%।
এখানে যদিও এটা বলেনি, কিন্তু আমি বের করে দিলাম। কিভাবে বের করতে হয় সেটাও তোমাদের হয়ে যাবে। এরপর এরপরে বাকি যে অঙ্কগুলো আছে কোনো মূলধনের, এখানেও দেখো মূলধন আর বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলেছে। 9 নম্বর কোশ্চেনটা যেটা আমি করে দিয়েছি। 10 নম্বর কোশ্চেনটাও সেম একই কোশ্চেন, একইভাবে করে নিতে হবে, একইভাবে তোমরা আসলটা বের করে নিতে পারবে। আবার একইভাবে সুদটাও বের করে নিতে পারবে। এখান থেকে সুদ আসল দুটোই যখন বের করে নিতে পারবে, সেখান থেকে তোমরা আহ, সুদের হারটাও বের করে নিতে পারবে। এবার আমরা আসবো বার্ষিক সরল সুদের হার। বলেছে যে 11.5% থেকে 10% হলে মূল বাবদ এক ব্যক্তি বার্ষিক 555 টাকার কমতি হয়। ওই ব্যক্তির কত টাকা গচ্ছিত ছিল। এখানে গচ্ছিত ছিল মানে এটা আসল জিজ্ঞেস করছে যে ওই ব্যক্তির আসল কত ছিল। তাহলে আমরা প্রথমে কি করব, আসল ধরে নেব। ধরি আসল ইজিক্যাল টু পি। তাহলে বার্ষিক বলেছে, তার মানে এখানে টি ইজিক্যাল টু আমরা ধরে নেব 1 বছর। তাহলে প্রথম কেসে সুদটা হয়ে যাবে I1 ইজিক্যাল টু পি আর 1 টি বাই 100। প্রথম কেসে সুদটা বলেছে R1 ইজিক্যাল টু আমাদের বলে দিয়েছে 11.5%, আর দ্বিতীয় কেসের ক্ষেত্রে বলে দিয়েছে 10%। তাহলে ফার্স্ট কেস অনুযায়ী তাহলে পি গুণিত 11.5 ইন্টু 1/100, তাহলে 11.5 পি বাই 100 এটা আমরা সুদ পাচ্ছি। কেস 2 তে I2 ইজিক্যাল টু পাবো পি আর 2 বাই টি বাই 100। এক্ষেত্রে আমরা কি পাবো, পি ইন্টু 10 ইন্টু 1/100 ইজিক্যাল টু 10 পি বাই 100। এটা পি বাই 10 করতে পারতাম, কিন্তু এখানে 10 পি বাই 100 করছি সুবিধার জন্য, ঠিক আছে। তাহলে আমাদের বলেছে যে ব্যক্তিটা 555 টাকা কমতি হয়, তার মানে I1 মাইনাস I2 ইজিক্যাল টু 555। এই শর্তটা আমাদের কাজে লাগবে। তাহলে এখানে এখানে I1 মাইনাস I2 ইজিক্যাল টু 555। এবার যদি আমরা মান বসাই, তাহলে 11.5 পি বাই 100 ইজিক্যাল টু 10 পি বাই 100 ইজিক্যাল টু 555। এখান থেকে আমরা যদি বিয়োগ করি 11.5 মাইনাস 10 পি বাই 100 ইজিক্যাল টু আমাদের দাঁড়াবে 555। তাহলে এখান থেকে আমরা পাবো 1.5 পি ইজিক্যাল টু 555 গুণিত 100। তাহলে এখান থেকে আমরা পাবো পি ইজিক্যাল টু 555 গুণিত 100 বাই 1.5। দশমিকটা তুলে উপরে 10 গুণ করে দিলাম। তাহলে আমরা কাটাকাটি করলে এখানে পাবো 5×3, এখানে পাবো 111। 3 দিয়ে কাটলে এটা পাবো আমরা 35। তাহলে আমাদের পেয়ে যাবো 35,000। তাহলে ব্যক্তিটার আসল বা মূলধন কত টাকা গচ্ছিত ছিল, 3700 টাকা গচ্ছিত ছিল। এবার যদি আমরা আরো কয়েকটা অঙ্ক এখানে করে দিই তোমাদেরকে, যেমন 7-এর অঙ্কটা আমি করে দিচ্ছি। সাতের অঙ্কটাতে কি বলেছে, 10% সরল সুদের হারে কত সময়ে কোনো আসল ও তার প্রাপ্ত সুদের অনুপাত 20:1 হবে। তাহলে P/I বলে দিয়েছে 20:1। তার মানে আমরা যদি ধরি P ইজ ইকুয়াল টু 20x, I ইজ ইকুয়াল টু x ধরে নিলাম। সুদের হার বলে দিয়েছে 10%। আমাদের বের করতে হবে সমান। তাহলে কি জানি, আমরা জানি I সমান PRT বাই 100।
এখানে আমরা এবার মানগুলো বস করাবো x 20x ইন্টু 10 ইন্টু টি বাই 100। তাহলে দুদিকে আমরা x কেটে দেবো, এখানে 1 চলে আসবে আর এখানে 0 0 কেটে যাবে। তার মানে আমরা টি পেয়ে যাব 1/2 হাফ বছর, তার মানে হয়ে যাবে 6 মাস সময়টা। তাহলে কি বলেছে কত সময়ে, তাহলে সময়টা হয়ে যাবে সময় ইজ ইকুয়াল টু হাফ বছর বা 6 মাস। চলো আজকে এখানেই শেষ। তোমাদেরকে আমি ভিডিওর নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিংক দিয়ে দেবো, যেখানে পুরো একদম কোশ্চেনের পিডিএফ থাকবে, যেই কোশ্চেন যেখান থেকে তোমরা কোশ্চেন প্র্যাকটিস করতে পারবে প্রচুর পরিমাণে, যেটা তোমাদের প্রচুর হেল্প করবে। সালের কোশ্চেন দেওয়া হবে, সালের কোশ্চেন কিছু সলভ করে দেওয়া হবে পিআই কিউব নেক্সট ক্লাসে। এইভাবে তোমাদেরকে করে দেওয়া হবে, তোমাদেরকে এমনভাবে রেডি করে দেবো এই চ্যাপ্টারতে তোমাদের কোনো কোশ্চেনে আটকাবে না। আর যদি তোমাদের কোনো কোশ্চেন আটকায়ও, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা দিয়ে দেবো, সেই গ্রুপে কোনো কোশ্চেন ইমেজ তুলে পাঠিয়ে দেবে, সেটা হয় সেই গ্রুপে যারা থাকবে তারা করে দেবে, না হয় আমি তোমাদেরকে করে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ দেখার জন্য ভিডিওটা। আর তোমরা ভিডিওটা শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ড সার্কেলে, যাতে তারাও ভিডিওটা দেখে শিখতে পারে, গতানুগতিকভাবে যেন না শিখে একদম বেসিক থেকে শিখতে পারে, যেমন শুরু থেকে কিভাবে আসছে কেন হচ্ছে সব সমস্ত কিছু যদি শিখতে চায় এই ভিডিও শেয়ার করে দেবে, তারাও শিখে যাবে সমস্ত কিছু জিনিস। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।